তাহলে আমরা আচ্ছা এদিকে দেখ, আমরা এখন পর্যন্ত কী কী শিখেছি? আমরা শিখেছি এখন পর্যন্ত টেন্স, মানে টেন্স কি সাধারণ বাক্য গঠন করা শিখেছি, তাই তো? তারপর কি শিখেছি? নেগেটিভ সেন্টেন্স শিখেছি, মানে নাবাচক বাক্য আমরা কীভাবে গঠন করব। হলো নাবাচক বাক্য কী করে গঠন করব শিখেছি। এবার এই নেগেটিভ সেন্টেন্স কী শিখলি তোরা? কি নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স, মানে টেন্স অনুযায়ী। তারপর নট, তারপর কি? তারপর মেন ভার্ব বা মূল ভার্ব যেটা অ্যাকর্ডিং টু দ্য টেন্স অনুযায়ী, যেখানে যেমন থাকার, মানে মেন ব্যাপারটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব, আর মেন ভার্বকে একটু সরিয়ে দিয়ে মাঝখানে নট দিলেই হয় কি নেগেটিভ সেন্টেন্স। তারপর যেমন বাক্যের অবজেক্ট থাকে, বাক্যের রেস্ট থাকে, দ্য রেস্ট তেমন বসবে। আর দুটো টেন্সে কি প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ সেখানে কি ব্যবহার হয়? সেখানে কি হয়? সেখানে ডু আনা হয়। যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেহেতু ডু আনা হয়। মানে এই কদিনে ভুলে গেছিস? পরীক্ষা দিতে গিয়ে কদিন সব মাথা থেকে বেরিয়ে গেছে। প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনাইটে কী হয়? অক্সিলারি ভার্ব না থাকার জন্য সেখানে ডু আনা হয়। প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু এবং ডাস ব্যবহার হয়, তাই তো, ভার্বের কন্ডিশন বুঝে। আর পাস্ট ইনডিফিনাইটে অনলি ডিড ব্যবহার হয়। বারোটা বোঝা গেল? এইবার এই স্ট্রাকচারটা আমি আগের দিনও লিখে দিয়েছিলাম, তাই তো? ব্যাপারটা কি, এই ভার্ব অ্যাকচুয়ালি বাক্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? একটা ইংরেজি সেন্টেন্স আমরা যখন মানে গঠন করি তখন সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। এই জন্য টেন্সকে কি বলা হয়? টেন্সকে বলা হয় ক্রিয়ার কাল। যেহেতু ভার্বই কি হয়, টেন্স অনুযায়ী সবসময় ভার্বটাকেই পাল্টানো হয়, ক্রিয়াটাকেই পাল্টানো হয়। ব্যাটা বোঝা গেল? এই জন্য কি হয় টেন্সের বাংলা ক্রিয়ার কাল। তাহলে আমাদের শিখতে হবে কি ভার্বের এই এত কিছু জানবার আছে, এত কিছু জানার পর তাহলে বাক্য গঠন করা একদম সঠিকভাবে শেখা যাবে। হলো? আগের দিন আমি স্ট্রাকচারটা লিখেছিলাম, এই তোরা যখন লিখছিলাম তোরা অনেকেই জিজ্ঞাসা করছিলি, স্যার আগের দিন হয়ে গেছে, এটা আবার কী করতে করাচ্ছেন? স্যার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, ওই জন্য একই জিনিস আবার করাচ্ছে। বিষয়টা হচ্ছে বোঝানোর জন্য, মানে প্রধানত ভার্ব কটা, মানে ভার্বের কটা অংশ? ভার্বের দুটো ভাগ, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা ইনফাইনাইট ভার্ব। আমরা এতদিন এই ফাইনাইট ভার্ব নিয়ে অনেক কিছু আলোচনা করেছি। এই যে আমরা টেন্স বাক্য গঠন করা শিখেছি, সাধারণ বাক্য গঠন করা শিখেছি, সেটা কি করেছি? ফাইনাইট ভার্বের উপরে। বোঝা গেল? আমরা নেগেটিভ সেন্টেন্স শিখেছি, সেটা ওই ফাইনাইট ভার্বের উপরেই। আমরা নন ফাইনাইট নিয়ে কিন্তু কোনো আলোচনাই করিনি এখন। বোঝা গেল? এবার এইখানে যে ফাইনাইটের মধ্যে তোরা যেটুকখানি শিখেছিস সেটুকু একটা জিনিস জেনে রাখ। ফাইনাইটের কি দুটো অংশ, কি কি দুটো ভাগ? প্রিন্সিপাল আর অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বাক্যের মধ্যে যেটা অ্যাকশন ভার্ব বলা হয়, অ্যাকশন, যে কাজ করছে কিছু, যেটার দ্বারা কোনো কিছু করা বোঝায়। বেটা বোঝা গেল? যেমন উই আর রিডিং নাও, এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? এই রিডিংটা, এটা কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে। আমরা এখন কি উই আর লার্নিং ইংলিশ গ্রামার নাও, আমরা এখন ইংরেজি গ্রামার শিখছি। তাহলে এখানে কোনটা প্রিন্সিপাল ভার্ব? লার্নিং। অতএব ওটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, ওটা কিন্তু একটা কাজ হচ্ছে। বোঝা গেল? এই প্রিন্সিপাল ভার্বকে কি বলা হয়? অ্যাকশন ভার্ব বলা হয়। আর বাক্যে আরেকটা জিনিস চলতে থাকে, সেটা কি? অক্সিলারি ভার্ব, যেটা প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনাইটে শুধু উধাও থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইটে গায়েব থাকে। অক্সিলারি ভার্ব এছাড়া সব জায়গাতেই অক্সিলারি ভার্ব লাগবে, সব জায়গাতে। তুই যেভাবেই বাক্য লিখতে যাবি, শুধু টেন্স বলে নয়, যে কোনো কিছু করতে যাবি, যাই তুই বাক্য ঘোরাবি পেঁচাবি, যাই করবি না করবি, বিষয়টা কি? বিষয়টা বাক্য গঠন করে এত গুরুত্বপূর্ণ কেন, গুরুত্ব দিয়ে কেন শিখতে হবে? কারণটা হচ্ছে আমরা তো শুধু সোজা সাপটা কথাই বলি না, আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি খেলি, এরকম কথাই তো বলি না, অনেক কথাই বলতে পারি। যেমন ধর আমার বাবা আজ বাজার থেকে আলু আনতে ভুলে গেছে, বলতেই পারি এরকম কথা। এবার কী করে বাক্যটা গঠন করবে? ক্লিয়ার? আজ আমার বাবা বাজার থেকে আলু আনতে ভুলে গেছে, কী করে বলবো? আজ আমার মা আমাকে খেলতে যেতে দিল না, কী করে বলবো? কারণ এই বাক্যের মধ্যে অনেক মারপ্যাঁচ আছে, এই সব কিছু এর মধ্যেই রয়েছে। ক্লিয়ার? সবের মধ্যেই রয়েছে। তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব বোঝা গেল, যেটা অ্যাকশন ভার্ব, বাক্যের মধ্যে যে যার আমরা সাধারণত টেন্স পাল্টাই, সেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেল? যে ভার্বের কনজুগেশন হয়, কনজুগেশন অফ ভার্ব, মানে যে ভার্বের তিনটে করে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, শুধু এই প্রিন্সিপাল ভার্বের হয়, অক্সিলারি ভার্বেরও হয়, সেটা পরে আসছি। এই প্রিন্সিপাল ভার্বের আবার দুটো ভাগ আছে, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। আরেকটা আছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর একটা ডাইট্রানজিটিভ। সে ডাইট্রানজিটিভটা ছকের মধ্যে লেখা হয় না, ওটা এই বিষয়গুলো লাগবে আবার যখন ভয়েস চেঞ্জ করবি তখন। এগুলোর এখন কোনো কাজ নেই, এগুলো এখন বাদের তালিকায় থাকবে। এবার আসি অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্বের দুটো অংশ, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি। হলো? এই প্রাইমারি অক্সিলারি আমরা কিছুটা শিখেছি, কিন্তু পুরো শিখিনি। প্রাইমারি অক্সিলারি কী কী হয়? ডু ভার্ব হয়, বি ভার্ব হয়, আর হ্যাভ ভার্ব হয়।
হলো। এই তিনটে এই যে তিনটে ডু ভার্ব কি, ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড, হলো। প্রেজেন্ট এবং পাস্টে ব্যবহার হয় এবং ডু ডিড ডান, ডু এর আবার তিনটে ফর্ম হয়, ডু ডিড ডান, হলো। বি ভার্ব কোনটা? না, বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার। আর হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। এবার এইগুলো অক্সিলারি লিখেছি, আবার এর মধ্যে একটা প্রাইমারি নিয়ে এসেছি। প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে প্রাথমিক। তোমরা প্রাইমারি স্কুলে পড়ে এসছো, প্রাথমিক বিদ্যালয়। প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক। প্রাথমিক কেন বলা হয়েছে? এইগুলো যেমন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আবার এগুলোই কিন্তু বাক্যের মূল ভার্ব হিসেবেও কাজ করে। যেমন ধরো, বলি আমি একটা উদাহরণ দিই। ধরো, টুডে মর্নিং আই হ্যাভ ইটেন এ কাপ কেক। আজ সকালে আমি একটা কাপ কেক খেয়েছি। আচ্ছা, আজ সকালে আমি একটা কাপ কেক খেয়েছি। এখানে হ্যাভটা কি করতে ব্যবহার করেছি? টুডে মর্নিং আই হ্যাভ, ভালো করে শুনবে বাক্যটা, টুডে মর্নিং আই হ্যাভ ইটেন এ কাপ কেক। আজ সকালে আমি একটা কাপ কেক খেয়েছি। এটা আমি কি করতে, মানে এই হ্যাভটা কি করতে ব্যবহার করেছি? না, এই ভার্বটা আমি ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসেবে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই হ্যাভ ইটেন ওটা প্রেজেন্ট কি, প্রেজেন্ট সরি ইনডিফিনাইট না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ইটেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর V3, তারপর অবজেক্ট, তারপর দ্য রেস্ট, তাই তো? তাহলে আমি এখানে যে আই হ্যাভ ইটেন এ কাপ কেক, টুডে মর্নিংটা বাদ দিতে, যদি বাক্যটা লম্বা হয় তোদের মনে রাখতে অসুবিধা হয়, নর্মালি বোঝ আই হ্যাভ ইটেন এ কাপ কেক। এখানে হ্যাভটা আমি কেন ব্যবহার করেছি? কি অর্থে ব্যবহার করেছি? এখানে হ্যাভটা আমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ক্লিয়ার? এখানে হ্যাভটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি, হলো। আবার এই হ্যাভই যদি হয়, ধর আই হ্যাভ এ ব্লু মার্কার, আমার একটা ব্লু মার্কার আছে, এখানে হ্যাভটা কি করতে ব্যবহার করেছি? এখানে হ্যাভটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে গেছে। এখানে কিন্তু আর ওটা অক্সিলারি ভার্ব নয়, এখানে কি হয়ে গেছে? ওটা একদম মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে গেছে। তার মানে এই যে প্রাইমারি অক্সিলারিগুলো, এর যেমন অক্সিলারি হিসাবেও কাজ হয়, আবার মেন ভার্ব হিসেবেও কাজ হয়। অনুষ্কা মনে বুঝতে পারলে না ব্যাপারটা? ভালো করে বোঝো। আই হ্যাভ ইটেন এ কাপ কেক, এখানে আমি হ্যাভটা কেন ব্যবহার করেছি? এখানে আমি এই যে আই হ্যাভ ইটেন, এখানে আমি হ্যাভটা ব্যবহার করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হিসেবে, রাইট? এবার আমি যদি বলি আই হ্যাভ এ ব্লু মার্কার, আমার এখানে নীল এক মার্কার আছে। এবার তুমি যদি বলো যে এখানেও আমি হ্যাভটাকে মানে অক্সিলারি হিসেবেই ব্যবহার করেছি, তাহলে মূল ভাব কই? বাক্যে তো মূল ভাব লাগবেই, মূল ভাব ছাড়া বাক্য হবে নাকি? ব্যাটা বোঝা গেল? তাহলে আই হ্যাভ এ ব্লু মার্কার, আমি যদি এখান থেকে ব্লু হ্যাভটা তুলে দিই, তাহলে কী হবে? আই ব্লু মার্কার, এলে আমি নীল মার্কার হবে। তাও ইংরাজিতে হবে না, ওটা ইংরাজিতে কোনো মানে হয় না, গ্রামাটিক্যাল ভুল। আই ব্লু মার্কার, আমি নীল মার্কার হবে? হবে না, ওখানে ওটা এম দিতে হবে, তাহলে হবে আমি হই নীল মার্কার। ব্যাটা বোঝা গেল? তাহলে কি বোঝা গেল? এই হ্যাভ হ্যাভ সব কিছু, ধরো এম যদি বলি, এই আমাদের ওই যে মিস্টার সোহন দত্ত পরীক্ষায় গিয়ে সব প্রেজেন্ট কন্টিনিউয়াসের গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়ে এসছে, কোনোটায় সাহায্যকারী ক্রিয়া লাগায়নি, মানে অক্সিলারি ভার্ব দেয়নি, সব ভার্বের সঙ্গে আইনজি লাগিয়ে দিয়েছে। আই স্টাডিং, নতুন ইংরেজি তৈরি করে এসছে, আই স্টাডিং, এম নাই, হবে সব ওরকম করে দিয়ে এসছে। হি রিডিং, হি সুইমিং, ইজ নাই, নতুন ইংরেজি ওর আবিষ্কার করেছে। যাই হোক, হয়তো সামনে গ্রামার বই লিখবে, ঠিক আছে? তো এই যে কোনো অক্সিলারি, আমি আরও দু একটা উদাহরণ দিই। ধরো যেমন বলি, এই যে বললাম না, ধরো আই অ্যাম রিডিং এ স্টোরি বুক, আই অ্যাম রিডিং এ স্টোরি বুক, এইখানে আমটা আমি কেন ব্যবহার করেছি? শুধু ওটুকু বললে হবে না, আই অ্যাম রিডিং এ স্টোরি বুক, ওইসি কি আই অ্যাম রিডিং এ স্টোরি বুক, এখানে আমটা কেন ব্যবহার করেছি? এখানে আমটা ব্যবহার করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হিসেবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব দিতেই হবে, অ্যাম ইজ আর, আমি সেই হিসেবে দিয়েছি এখানে। বড়টা বোঝা গেল প্রজিত? আই অ্যাম রিডিং এ স্টোরি বুক, তাহলে এখানে আমটা আমি কেন দিয়েছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হিসেবে, হলো। এবার যদি বলি আই অ্যাম এ জেন্টলম্যান, আমি একটা ভদ্রলোক, আই অ্যাম এ বয়, আমি একজন বালক, এখানে আমটা কি করতে দিয়েছি? এখানে আমটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কারণ আর কোনো ভার্ব এখানে নেই, ওটাই ভার্ব। বোঝা গেল? তার মানে অক্সিলারি ব্যাপারটা বোঝা যাচ্ছে। যেমন ধরো হি ইজ প্লেয়িং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলছে, এটা কেন দিয়েছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হিসেবে।
এবার যদি বলি হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে, এখানে ইজটা কী করতে দিয়েছি? এখানে ইজটা মূল ভার্ব হিসেবে, মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ব্যাপারটা বোঝা গেল? আমি এই কথাগুলো কেন বলছি যে অক্সিলারি ভার্ব যেমন অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, আবার মেন ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার হয়। ব্যাপারটা বোঝা গেল? এর কিন্তু দুটো ভূমিকা আছে। যে কোনো কিছু, যেমন ধর আমি তখন বাড়িতে ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম নাও, আই ওয়াজ অ্যাট হোম নাও, আমি তখন বাড়িতে ছিলাম। হোম দেন, সরি, আই ওয়াজ অ্যাট হোম দেন, আমি তখন বাড়িতে ছিলাম। তুমি যখন এসেছিলে, হোয়েন ইউ হ্যাড কাম আই ওয়াজ অ্যাট হোম, তুমি যখন এসেছিলে আমি তখন বাড়িতে ছিলাম। তাহলে বাক্যটাকে যদি ছোটো করে তোমাদের বোঝানোর জন্য বলি যে আমি বাড়িতে ছিলাম, তাহলে কী হবে? আই ওয়াজ অ্যাট হোম দেন, আমি তখন বাড়িতে ছিলাম। হলো, এখানে ওয়াজটা কী করতে দিয়েছি? এখানে ওয়াজটা মেন ভার্ব, কারণ আর কোনো ভার্ব খুঁজে পাচ্ছিস? আই ওয়াজ অ্যাট হোম দেন, এর মধ্যে আর কোনো ভার্ব আছে? নেই। তাহলে এই ওয়াজটা কী করতে দিয়েছি? এটা মেন ভার্ব হিসেবে দিয়েছি। আবার এটা যদি নাবাচক করি, আমি তখন বাড়িতে ছিলাম না, তাহলে কী হবে? আই ওয়াজ নট অ্যাট হোম দেন, আমি তখন বাড়িতে ছিলাম না। ব্যাটা বোঝা গেল? ঠিক প্রেজেন্টে দেখ, সে হয় ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। সে ভালো ছেলে নয়, আমরা কি ওখানে বলি হি ডাজ নট? কী বলবো? হি ইজ নট এ গুড বয়, সে একটা ভালো ছেলে নয়। বোঝা গেল? কারণ ওখানে আর কোনো ভার্ব তো নেই, তাহলে আমার ডাজ আনারও কোনো প্রশ্ন নেই। ওখানে তো অক্সিলারি ভার্বটাই তো মূল ভার্ব হিসেবে বসে গেছে, তারপরে নট লাগিয়ে দেবো। ব্যাটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? সে ভালো ছেলে নয়, কি বলবো? হি ইজ নট এ গুড বয়, সে ভালো মেয়ে নয়, তাহলে কী হবে? এটাও হি দিবি। শি ইজ নট এ গুড গার্ল, এটাও আমার বয় বলছিস। যাই হোক, শি ইজ নট এ গুড গার্ল। আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম না, আই ওয়াজ নট। তুমি ছিলে, ইউ ওয়্যার। তুমি তখন বাড়িতে ছিলে, তাহলে কী হবে? ইউ ওয়্যার অ্যাট হোম দেন, তুমি তখন বাড়িতে ছিলে। আমি অনেকবার ডেকেছি, সারা দাও নাই, তুমি তখন বাড়িতে ছিলে। তুমি তখন বাড়িতে ছিলে, কী হবে? হচ্ছে কি? ইউ ওয়্যার অ্যাট হোম দেন। তার মানে বোঝা যাচ্ছে যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো শুধু আমরা যে টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার করি তা নয়, কিন্তু এর ব্যবহার কি আছে? এর ব্যবহার মেন ভার্ব হিসেবেও আছে, এবং সেটা আমরা প্রচুর ব্যবহার করি ইংরেজিতে কথা বলতে গেলে। ওই যে বললাম, তুমি তখন বাড়িতে ছিলে, তুমি সারা দাও নাই, ঠিক আছে? তুমি তখন বাড়িতে ছিলে, তাহলে কী হবে? ইউ ওয়্যার অ্যাট হোম দেন। আর তুমি তখন বাড়িতে ছিলে না, ইউ ওয়্যার নট অ্যাট হোম দেন, তুমি তখন বাড়িতে ছিলে না। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক এরকম এই যে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো যেমন মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তেমন হ্যাভেরও সেরকম ব্যবহার আছে। হ্যাভেরও সেমন ব্যবহার আছে, যেমন যদি বলি যে ঐশিকির একটা কুকুরছানা আছে, ঐশিকি হ্যাজ এ পাপ্পি, ঐশিকি হ্যাজ এ পাপ্পি, এখানে হ্যাজটা কী করতে দিয়েছি? এখানে হ্যাজটা কী করতে ব্যবহার করেছি? প্রিন্সিপাল ভার্ব হিসেবে। এবার যদি বলি যে ঐশিকি হ্যাজ বট এ পাপ্পি, ঐশিকি একটা কুকুরছানা কিনেছে, তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি করে দিয়েছি হ্যাজটাকে, রাইট? আর যখন বলছি ঐশিকি হ্যাজ এ পাপ্পি, কে বারবার ওর দিকে তাকানোর তো কিছু নাই, যখনই ঐশিকি নামটা বলছি ওদিকে তাকাতে হচ্ছে কেন তোমাকে? দেখো নাই কোনো দিন? ও দেখো নি? আমার গানের বললো না, এবার তোরা ছবি দিয়ে দিস ওকে, বাড়িতে টাঙিয়ে রেখে দেবে। তাহলে ঐশিকি হ্যাজ এ পাপ্পি, এটা কি? এখানে হ্যাজটা কি? প্রিন্সিপাল ভার্ব। আর ঐশিকি হ্যাজ বট এ পাপ্পি, এইখানে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? বোঝা গেল? আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারিস। এই যে এই অক্সিলারি ভার্বগুলো, এই আমি কেন স্ট্রাকচারটা আবার বলেছিলাম, কারণ এই অংশটা আমাদেরকে ভালো করে জেনে যেতে হবে। এটা বাদ থাকবে, মোরালটা এখন বাদ থাকবে, মোরালটা আলাদা করে করানো হবে। মোরাল খুব গুরুত্বপূর্ণ, মোরাল খুব গুরুত্বপূর্ণ। মোরাল দিয়ে বাক্য বলা সব থেকে সহজ, অনেক বড় বড় বাক্যকে এইটুক করে দেওয়া যায় মোরাল দিয়ে, ওই জন্য মোরালটা শিখতেই হবে, সেটা পরে। এটা আগে বোঝ, বোঝা গেল? তাহলে কি এটা কি বুঝলি? কি বললাম এতক্ষণ ধরে? না, এই যে প্রাইমারি অক্সিলারি যেটাকে বলে, প্রাইমারি অক্সিলারি, সেটা এই মোরালেরও ব্যবহার আছে, মূল ভার্ব হিসেবে মোরালেরও ব্যবহার আছে, সেটা পরে বলা হবে। মানে এই মেন কথা হচ্ছে প্রাইমারি হোক আর মোরাল হোক, অক্সিলারি ভার্বের কাজ যেমন টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার সেটা মেন ভার্ব হিসাবেও ব্যবহার হয়। বোঝা গেল? এবং সেটা প্রচুর হয়, আমরা প্রচুর বলি। ক্লিয়ার? এবার আসি নন ফাইনাইটে। নন ফাইনাইট মানে কি? ফাইনাইট কথার মানে কি? ফাইনাইট মানে ভার্ব, ভার্ব মানে ক্রিয়া। ফাইনাইট কথার অর্থ কি? ফাইনাইট কথার অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি বললাম? সমাপিকা ক্রিয়া। তোরা তো এখন 5-এ পড়িস, এখন হয়তো নেই, এখন থাকবে না, আর কিছুদিন পর তোর বাংলাতেও থাকবে এগুলো। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, বাংলা ব্যাকরণ থাকবে। আর নন ফাইনাইটটা কি? নন ফাইনাইটটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা, আজকে আমরা আলোচনা করব এই অসমাপিকা ক্রিয়ার একটা অংশ নিয়ে।
যেটা বাক্য গঠনের জন্য খুব দরকার আমাদের। আর না তোদেরকে আমি যে বাক্য প্র্যাকটিস করাবো, আমি যে ট্রান্সলেট করতে দেবো, সেটা করতে দেওয়া মুশকিল হচ্ছে যদি একটা জিনিস আমরা না শিখি। মানে সেটা তোদেরকে বাক্য দিতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে, থেকে ওই বাক্যই চলে আসছে আমার কাছে। তো নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই দুটোর মধ্যে পার্থক্য কী? সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, দুটোর মধ্যে পার্থক্য কী? দেখ, নামের মধ্যে কিছুটা তোরা আন্দাজ করতে পারবি। সমাপিকা ক্রিয়া মানে যে বাক্যকে সমাপ্ত করে দেয়, আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে বাক্যকে সমাপ্ত করতে পারে না। হলো বাংলা বাক্যে আরও কিছু ক্লু বলি। সমাপিকা ক্রিয়া সবসময় বাক্যের শেষে বসে এবং সমাপিকা ক্রিয়ার পরেই বাক্যে দাড়ি দেওয়া হয় বা যে কোনো জ্যোতি চিহ্ন দেওয়া হয়, যাই হোক, বোঝা গেল? সেটা প্রশ্নবোধক চিহ্ন হোক, দাড়ি হোক, যাই হোক না কেন, সমাপিকা ক্রিয়ার পরেই দেওয়া হয়। তার মানে সমাপিকা ক্রিয়া বাক্যকে কী করে? সমাপ্ত করে, বাক্যকে শেষ করতে পারে। আমি একটা বাক্য বলি দেখো, যেমন। আর অসমাপিকা ক্রিয়া কি? অসমাপিকা ক্রিয়া বাক্যকে শেষ করতে পারে না। অসমাপিকা ক্রিয়ার জায়গায় থেমে গেলে বাক্যটা মনে হবে কিছু আরও বাকি আছে। যেমন ধরো, আমার মা আজ আমাকে খেলতে যেতে দিল না। এই বাক্যটার মধ্যে কটা ক্রিয়া আছে? এই বাক্যটার মধ্যে 3টে ক্রিয়া আছে। খেলতে, যেতে, দিল না, 3টে ক্রিয়া আছে। দেখো, বাক্যটাকে শেষ করেছে কোন ক্রিয়াটা? দিল না। ওইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া। আর আগের যে ক্রিয়াগুলো আছে তারা সব নন ফাইনাইট, মানে কি ওগুলো বাক্যকে সমাপ্ত করতে পারেনি। বাট আমি যদি এরম বলি, আমার মা আজ আমাকে খেলতে বলে দাঁড়িয়ে রইলাম, তোরাও কি করবি? কি খেলতে? কি আবার আরেকটু আগালাম, আমার মা আজ আমাকে খেলতে যেতে। এবার তো কি খেলতে যেতে কি বান করলো না কি করলো? তার মানে কি শেষ হচ্ছে না বাক্য? তার মানে মনে হচ্ছে না আরও কিছু আছে। হলো যখন বললাম দিল না, তখন কি হলো? মনে হলো হ্যাঁ মালটা পুরো ঝেড়ে কেসেছে, পুরো বলেছে এবার। হলো তার মানে কি? এই হচ্ছে সমাপিকা ক্রিয়া, শেষ করলো বাক্যটাকে। আর আগেরগুলো পর্যন্ত বলে থেমে গেলে কি হবে? ঘন্টা কিছুই বোঝা যাবে না কথা। আমার মা আজ আমাকে খেতে, খেতে কি দিয়েছে না দেয় নাই? বলবি তো। দিয়েছে বললে একরকম, দেয় নাই বললে আরেক রকম। যদি খেতে পর্যন্ত বলে দিয়ে বসে থাকি, হবে না? শেষ হবে? শেষ হবে না। তাহলে মেন ব্যাপার। আর এই ধরনের কথাগুলো আমরা বলি যে, একটু আগে প্রথমে একটা উদাহরণ বলেছিলাম, আমার বাবা আজ বাজার থেকে আলু আনতে ভুলে গেছে। ভুলে যেতেই পারে। ধর তোদের মায়েরা হয়তো বাবাকে বলেছে আলু হাবি যাবি, অনেক কিছু বলেছে, বাবা দেখালো আলুর বদলে তরমুজ নিয়ে এসছে একটা, তরমুজ নিয়ে যায়, তরমুজ খাবো, গরম পড়েছে, দুপুরে তরমুজ খাবো, আলু আনতে ভুলে গেছে। তাহলে এই যে ব্যাপারটা, তো এই কথাটা বলতে গেলে যে, এবার বললাম আমার বাবা আজ বাজার থেকে আলু আনতে, এবার কি হবে? আলু আনতে কি বাবা বাজারে কি ঘুমিয়ে পড়েছে নাকি? কি হয়েছে বলবি তো কিছু একটা। তাহলে বাক্যটা শেষ হলো না। তাহলে ওটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? আর সমাপিকা ক্রিয়া হচ্ছে ভুলে গেছে, আলু আনতে ভুলে গেছে। তাহলে এবার আমাদেরকে তাহলে কি করতে হবে? এই যে নেগেটিভ সেন্টেন্স করিয়েছিলাম, এবার ধর এই বাক্যটা, আমার মা আজ আমাকে খেলতে যেতে দিল না, নেগেটিভ সেন্টেন্স তো, কিন্তু তার আগে এইগুলো জুড়ে গেছে তো, অতএব এটা আমাদেরকে শিখতে হবে। তাহলে অসমাপিকা ক্রিয়া নন ফাইনাইট। নন ফাইনাইটের কী কী ভাগ? নন ফাইনাইটের মধ্যে 3টে অংশ আছে, ইনফাইনাইট, জেরান্ড আর পার্টিসিপল। হলো পার্টিসিপলের মধ্যে 3টে ভাগ, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। এগুলো সব পরে। আমাদের এখন আলোচ্য বিষয় একটাই, ইনফাইনাইট। এটাকে খুব ভালো করে শিখবো। হলো এটাকে খুব ভালো করে শিখবো আজকে আমরা। এটাকে খুব ভালো করে শিখলে বাক্য আমাদের বলতে অনেক সুবিধা, অনেক সুবিধা। অনেক বাক্য আমরা গড়গড় গড়গড় করে বলতে পারবো, টোটাল ইংরেজের বাচ্চা হয়ে যেতে পারবো। ইংরেজি বলবো শুধু। ওইটা না শিখলে অনেক কথা আটকে যাবে, অনেক কথাতে ডিস্টার্ব। মুছে দিয়ে এবার ছকটা, বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো বোঝাতে পারলাম। মানে আমাদের অক্সিলারি কখন অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, কখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। হলো এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফাইনাইট, ইনফাইনাইট। ইনফাইনাইটটা কি? ইনফাইনাইটটা হচ্ছে নন ফাইনাইটের একটা অংশ। হলো মুছে দিলাম। হ্যাঁ, ও অনুশ্রী ঘুমাচ্ছে, তো আমি কী করবো? আমাকে তো ঘুমালে চলবে না, আমাকে তো জেগে থাকতে হবে। আমি তো পাহারাদার। অনুশ্রী ঘুমাচ্ছে আর বালিশ এনে নিচ থেকে, বান্ধবী একটু হেল্প কর। হ্যাঁ, তাহলে কি আমাদের আলোচ্য বিষয় কি? ইনফাইনাইট ভার্ব। এইটা কিন্তু মন দিয়ে শিখতে হবে। তারপরে যে আজকে যেন বলছিল স্যার পড়া ধরবেন না, পরের দিন ধরবো ইনফাইনাইট ভার্ব উইথ নেগেটিভ, পড়া ধরবো একসাথে। আমি ওই জন্য আজকে ধরিনি পড়াটা। ইনফাইনাইট ভার্ব মানে, ইনফাইনাইট ভার্ব মানে কি? অসমাপিকা ক্রিয়া। তো বলেই দিলাম অসমাপিকা ক্রিয়া। এইবার আবার লেখালেখি শুরু, বলেছি ঠিক টাইম দেবো লেখার জন্য। তাহলে ইনফাইনাইট ভার্ব মানে কি? অসমাপিকা ক্রিয়া। এবার একটা জিনিস দেখো, অসমাপিকা ক্রিয়া কি, ইনফাইনাইট কি।
তোমরা ছোটোবেলায় একটা জিনিস করেছো, প্রাইমারিতে যে পড়েছো বা শিশু শিক্ষা নিকেতনে পড়েছো, যেখানে যা পড়েছো না পড়েছো, টু মানে কি পড়েছিলে? টু মানে তে বা প্রতি, এটার মধ্যেই ইনফাইনাইট রয়েছে। ছোটোবেলাতেই তোরা ইনফাইনাইট নাম শুনে এসছিস, কিন্তু সেভাবে কেউ বলেনি, বলা হয়নি। কেন বলা হয়নি? কারণ তোদের এই ছোটো মাথায় ব্যাপারটা ঢুকতো না। বাট বোঝা গেল? আমিও করিয়েছিলাম, মনে করে দেখ। আমিও ক্লাস 3 পড়ে যখন তোদের 3 পড়ে যারা আমার কাছে আসতি, 3 পড়ে যখন করিয়েছিলাম, তখন আমি বলে দিয়েছিলাম টু মানে তে বা প্রতি। এই প্রতিটা আমরা শিখেছি। প্রতিটা কি? কোনো দিকে গেলে, কাউকে কিছু বললে, কাউকে কিছু দিলে টু ব্যবহার করা করেছি তো। যেমন উই গো টু স্কুল, এভরিডে উই গো টু স্কুল, আমরা প্রতিদিন স্কুলে যাই। এভরিডে মাই ফাদার গোজ টু মার্কেট, প্রতিদিন আমার বাবা বাজারে যান। করেছি কিনা? এগুলো করেছি। আচ্ছা, তারপর কেউ কিছু দিলে, কাউকে কিছু দিলে, মাই আঙ্কেল সেন্ট এ গিফট টু মি ফ্রম মুম্বাই, আমার কাকা আমাকে মুম্বাই থেকে একটা গিফট পাঠালো। করেছি এরকম। তাহলে এই প্রতিটা আমরা শিখেছি, কিন্তু তেটা কি? তেটা, এই হোয়াট ইজ তে? ছোটবেলায় কেউ কাউকে জিজ্ঞাসা করেছে স্যার তেটা কি, বা ম্যাম তেটা কি? তেটাই হচ্ছে ইনফাইনাইট বা অসমাপিকা। হলো জিনিসটা কি? এই যে দেখবে একটু আগে আমি যে উদাহরণটা বলছিলাম, যে আমার মা আজ আমাকে খেলতে যেতে দিল না, আমার মা আজ আমাকে খেলতে যেতে দিল না। এই যে খেলতে যেতে, এইটাই হচ্ছে সেইতে, এটাই হচ্ছে ওইতে। বোঝা গেল? কি বুঝতে পারছিস? ওইদিকে অনুষ্কা বুঝতে পারছো? অনুষ্কাই তো নাম, হ্যাঁ? আচ্ছা দিয়া, যাই হোক, ওই একই হলো আর কি, নাম সব ভুলে যাই। কোনটা অনুষ্কা, কোনটা ওইটা না, কটকটটা, হ্যাঁ কটকটি। তাহলে যে তে, এই যে আমার মা আজ আমাকে বা আমার বাবা আমাকে খেলতে যেতে দিলেন। হ্যালো মিস্টার, হ্যাঁ রেড টি শার্ট লাল জামা, এদিকে কোথায় তুমি? এখানে আছে? আত্মাটা আছে এখানে, না বডিটাই পড়ে আছে? আত্মা চলে গেছে অন্য কোথাও। বলে আত্মা, আত্মা তো ঘুমনে গেছে, হ্যাঁ হ্যাঁ, বডি দ্বারা ইতনাই কাফি হ্যাঁ। ঠিক তো, তাহলে টু মানে কি? তে বা প্রতি। এই তেটা কি? তেটা হচ্ছে ইনফাইনাইট, তেটা হচ্ছে ইনফাইনাইট। প্রতি শুনেছিস কখনো টু মানে তে বা প্রতি? কবে শুনেছিস? ওই মাত্র বললাম সেটা শুনলি, আগে শুনিস নি ছোটোবেলা? শুনেছিস? ভেরি গুড। এই তেটা হচ্ছে ইনফাইনাইট। কোন তে? এই যে আমার মা আজ আমাকে খেলতে যেতে দিল না। মনে রাখবি, যে কোনো বাংলা ক্রিয়ার সঙ্গে যখন তে যুক্ত হয়ে যায়, তখন সেটা হয়ে যায় ইনফাইনাইট। হলো? যে কোনো বাংলা ক্রিয়ার সঙ্গে যা হোক, খেতে, যেতে, পড়তে, ঘুমাতে, বলতে, শুনতে, দৌড়াতে, ছুটতে, বসতে, দাঁড়াতে, যাই হোক না কেন, যে কোনো ক্রিয়ার সঙ্গে তে যুক্ত হয়ে যাওয়া মানেই সেটা ইনফাইনাইট। হলো? আর যখনই এরকম কন্ডিশন হয়, তখন কি হয়? সেই ভার্বের আগে একটা টু বসে। টু ইট মানে কি? খেতে। টু গো মানে যেতে। টু রিড মানে পড়তে। এরকম কোটি কোটি আছে, আর কত লিখবো। ব্যাপারটা বোঝা গেল? যে কোনো ভার্বের সাথে, যে কোনো বাংলা ক্রিয়ার সঙ্গে যখন তে যুক্ত হয়, মনে রাখবি সেই ভার্বটার আগে টু বসে। হলো? এবং সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট টেন্সেই বসে, কখনো অন্য কিছু বসানো যাবে না। ওই অনেকে যেমন টু ওয়েন্ট লে, হবে না, টু গোই হবে, টু গো। এবং এই অসমাপিকা ক্রিয়া বা তেযুক্ত ভার্ব একটা বাক্যে একাধিকবার আসতে পারে, একাধিকবার আসতে পারে। একটা উদাহরণ তোরা দেখ, যেমন ধর, আমার মা, ভালো করে বুঝবি এটা, আমার মা আজ আমাকে খেলতে যেতে আমার মা আজ আমাকে খেলতে যেতে দিল না। রাইট? এবার এখানে কটা ক্রিয়া আছে? কটা ক্রিয়া আছে? আরেকটা পেন কি করলাম রে? ও পড়ে গেছে, কখন পড়ে গেল? খেলতে যেতে দিল না, নাটা তো নেগেটিভ, বাদ দে, দিল, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে খেলতে একটা ক্রিয়া, যেতে একটা ক্রিয়া, দিল না আরেকটা ক্রিয়া, তাই তো? এবার এখানে ফাইনাইট ভার্ব একটাই আছে, এইটা। বোঝা গেল? টেন্স যা হবে ফাইনাইট ভার্বের উপরই হবে, এটার উপরই টেন্স হবে, এগুলোর সাথে টেন্সের কোনো সম্পর্ক নাই। এরা এমনি ফাউ, ফেকু, ফেকু ফেকু, বোঝা গেল? ফাউ, এইটাই হচ্ছে আসল টেন্স, আর এগুলো এমনি বসেছে।
কিন্তু কি করা হবে, খেলতে মানে টু প্লে, যেতে মানে টু গো, আর দিল না তো দিল না, সেটা আমি টেন্স হিসেবে এবার আমাকে আবিষ্কার করতে হবে কী টেন্সে আছে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে কি বলেছিলাম একটা কথা, সমাপিকা ক্রিয়াই কিন্তু বাক্যকে শেষ করবে। দেখো এই সমাপিকা ক্রিয়াই কিন্তু বাক্যকে শেষ করেছে, এরা কিন্তু শেষ করতে পারেনি। বাংলা বাক্যের শেষে সবসময় সমাপিকা ক্রিয়াই থাকে। ক্লিয়ার? এইবার আমাকে বাক্যটা কীভাবে গঠন করা হয়, বাক্যটা গঠন করা হয় দেখো বাংলায় কি আছে, খেলতে যেতে দিল না। যত ক্রিয়াই থাক না কেন ইংরাজিতে কি করবো, সব পিছন দিক দিয়ে একটা একটা করে আনবো। তার মানে আমি যখন ইংরাজি বাক্য গঠন করব তখন হবে দিল না যেতে খেলতে। বুঝছো না? বুঝতে পারছো না? ভালো করে বোঝো। ধরো আমরা রোজ স্কুলে যাই, এখানে ক্রিয়া কোনটা আছে, যাইটা। সে বাক্যের কোথায় বসে আছে, একদম শেষে বাংলা বাক্যে। আর আমরা যখন ইংরেজি বাক্য গঠন করি তাকে কোথায় নিয়ে আসি, সাবজেক্টের পরেই নিয়ে চলে আসি, পিছন থেকে উঠিয়ে সামনেই তো আনি। বটে বোঝা গেল না? ওই কি বোঝা যাচ্ছে কিনা? আমরা রোজ স্কুলে যাই, এখানে যে সমাপিকা ক্রিয়া সে বাক্যের কোথায় বসে আছে, একদম শেষে বাংলা বাক্যে। আর ইংরেজি যখন গঠন করি কোথায় কি করি, উই গো, নাকি আমরা শেষে বসাই, আমরা রোজ উই এভরিডে স্কুলে যাই, স্কুল গো, এরকম লিখি উই এভরিডে স্কুল গো, লে এই তো ইংরেজি বাক্য। আমরা রোজ স্কুলে যাই, হ্যাঁ লাল শার্ট হবে, আমরা রোজ স্কুলে যাই উই এভরিডে স্কুল গো, হবে না তো? তাহলে বাংলা বাক্যে কি হয়, বাংলা বাক্যে সমাপিকা ক্রিয়া সবার শেষেই থাকে। যখন ইংরাজিতে আমরা লিখি তখন আমরা ওটাকে প্রথমে নিয়ে চলে আসি। কেন? দুটোর দু রকমের নিয়ম, দুটোর দু রকমের নিয়ম। ব্যাপারটা বোঝা গেল? দুটোর দু রকমের নিয়ম। মানে একই জিনিস কি, মানে সব জিনিস কি একই রকমভাবে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায় না তো। মাংস রান্না করলে তার একটা পদ্ধতি আছে, মাছ রান্না করলে একটা পদ্ধতি আছে, নাকি শুক্তো রান্না করলে একটা পদ্ধতি আছে। শুক্তোর মধ্যে মাংস রান্না করে বসে থাকে কীরকম হবে? আবার শুক্তোর মধ্যে ধর মাংসের মশলা দিয়ে বসে রইল, হবে? শুক্তো হলো আর ব্যাপারটা হলো না, সেরকম বিষয়। মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সিস্টেম আছে। ওটা বাংলা বাক্যের পদ্ধতি, সমাপিকা ক্রিয়া শেষে গিয়ে বসবে। ইংরেজি বাক্যের পদ্ধতি হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব চলে আসবে। হলো? তাহলে আমাদের এই যে এখানে টেন্স কোনটার উপর ডিপেন্ড করে আছে, এই যে আমার মা আজ আমাকে খেলতে যেতে দিল না, এখানে টেন্স কোনটার উপর ডিপেন্ড করে আছে, দিল না। তাহলে এবার আমি কি করব, এখানে আমি আচ্ছা এবার আমাকে প্রথমবার করতে হবে টেন্স কোন টেন্সে আছে, দিল না। এটাকে হেফাজত করলে কি হবে, আমরা নেগেটিভ সেন্টেন্স থেকে টেন্স কি করে বার করি, বাক্যটাকে আগে হেফাজকে ভেবে নিই, তাই তো? তাহলে দিল না এটাকে হেফাজত করলে কি হবে, দিল। কি পাওয়া গেল, ইলো। ইলো ইলাম থাকলে কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট। ভেরি গুড। এই পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস দ্য রেস্ট। এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটের নিয়ম। তাহলে এবার আমি এই বাক্যটাকে গঠন করার চেষ্টা করি, দেখি পারি কিনা। আমার মা, সাবজেক্টকে মাই মাদার লিখলাম, মাই মাদার হলো। এবার আমি কি করব, আছে তো তিনখানা ক্রিয়াপদ, খেলতে যেতে দিল না, কি বললাম, আগে সমাপিকা ক্রিয়া, তারপর অসমাপিকা ক্রিয়া পিছন থেকে একটা একটা করে আসবে। এখানে দুটো আছে, আরও বেশি থাকতে পারে। হলো, খেলতে যেতে দিতে চাইলো না, এর মতো হতে পারতো, আরও একটা বেড়ে যেত, দিতে, খেলতে যেতে দিতে চাইলো না, হতেই পারতো, আরও বেড়ে যেত। যতবারে বারুক গিয়ে আমার কোনো চাপ নাই, আমি আগে সাবজেক্ট লিখবো, তারপর টেন্স অনুযায়ী চলবো, তারপর পিছন থেকে একটা একটা করে অসমাপিকা ক্রিয়াগুলোকে ধরে ধরে এনে বসাবো পিছন দিক দিয়ে। মানে খেলতে যেতে দিল না, ইংরেজিতে যখন লিখবো তখন হবে দিল না যেতে খেলতে। হলো? তাহলে মাই মাদার, এবার কি হলো, এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনাইট। তাহলে দিল না কি করব, ডিড নট, কারণ পাস্ট ইনডিফিনাইটে তো সাহায্যকারী ক্রিয়া নেই, আমি নটটা কী করে ব্যবহার করবো, ওই ঋত্বিকা অন্য মনস্ক হয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না, ডিড নট অন্য মনস্ক হলে হবে না কিন্তু। মাই মাদার ডিড নট, এবার কি করব, দেওয়া ইংরেজি কি, দেওয়া ইংরেজি গিভ, এখানে কিন্তু গিভ হবে না, এখানে গিভ হবে না। গিভ হচ্ছে কোনো বস্তু কাউকে দেওয়া, বোঝা গেল, কোনো বস্তু এই সমস্ত দেওয়া বোঝায়। তাহলে মাই মাদার ডিড নট, এখানে দিল না মানে কি, মঞ্জুর করলো না, তার মানে অ্যালাউ, ডিড নট অ্যালাউ, কাকে অ্যালাউ করেনি, মি, ডিড নট অ্যালাউ মি। তাহলে এই যে মাই মাদার ডিড নট অ্যালাউ মি বাক্য কতটা এগোলো,
বাক্যের মানেটা দাঁড়ালো আমার মা দিল না আমাকে, আমার মা আমাকে দিল না, বা আমার মা আমাকে মঞ্জুর করলো না। হলো এখানে অ্যালাউয়ের জায়গায় অন্য কিছু করতে পারতাম, ধর ডিড নট, পারমিটও করতে পারতাম, পারমিট করতেই পারতাম, ডিড নট পারমিট মি, আমাকে অনুমতি দিল না। হলো বা অ্যালাউ কি মি মানে মঞ্জুর করলো না। তাহলে মাই মাদার ডিড নট অ্যালাউ মি, এই পর্যন্ত হয়ে গেছে। এবার কি করব? খেলতে যেতে, তাহলে আগে লিখবো টু গো, টু গো, তারপর টু প্লে, টু প্লে। ভালো করে বোঝ, ভালো করে বোঝো জিনিসটা। মোদ্দা কথা হচ্ছে একটা বাক্যের মধ্যে যদি কোনো ক্রিয়াপদের সঙ্গে তে যুক্ত হয়ে যায়, বাংলায় কোনো ক্রিয়াপদের সঙ্গে তে যুক্ত হয়ে যায়, জানতে হবে সেটা কি আছে, ইনফাইনাইট ভার্ব আছে। হলো সে কিন্তু টেন্সের আওতায় যায় না। টেন্সের আওতায় কে যায়? যে বাক্যকে শেষ করছে, মানে ফাইনাইট ভার্ব যেটা সমাপিকা ক্রিয়া, সে চলে যাচ্ছে টেন্সের আওতায়, সেটা অনুযায়ী টেন্স হবে। হলো আর তার আগে যা আছে, তার আগে যে তে যুক্ত ভার্বগুলো আছে সেগুলো সব পিছন দিক দিয়ে, উল্টো দিক দিয়ে একটা একটা করে আসবে। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবি। যেমন ধর যদি বলি আমার ভাই পড়তে বসতে চায় না, আছে না তোদের বাড়িতে ভাই বোন আছে না? আমার ভাই কি পড়তে বসতে চায় না। হ্যালো, আমার ভাই পড়তে বসতে চায় না, এরকম হতেই পারে বাক্য। এরকম তুমি কাউকে বলতেই পারো, কোনো বন্ধুকে, জানিস আমার ভাইটা না এত ডিস্টার্বিং, পড়তেই বসতে চায় না, হতেই পারে। হ্যাঁ, এরম এরম হতে পারে কি না? ওই সে কি বলতে পারিস কাউকে, তোর বোন, আমার বোন খুব বদ, পড়তে বসতে চায় না। এবার তুই কীভাবে বলবি? এই যে আমার ভাই পড়তে বসতে চায় না, হ্যালো মিস্টার এদিকে, আমার ভাই পড়তে বসতে চায় না। এবার এখানে আমাকে আবিষ্কার করতে হবে প্রথম কি, সমাপিকা ক্রিয়া কোনটা? সমাপিকা ক্রিয়া কোনটা? সমাপিকা ক্রিয়া হচ্ছে চায় না। কোন টেন্স? চায় না মানে কিন্তু সে চীন জাপান চায় না, সেই চায় না নয়, চায় না। তাহলে এটা কোন টেন্স? চায় না। এটাকে হেফাজত করলে কি হবে? চায়। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। বাহ, এটা ভেরি গুড যে তোরা টেন্স চটপট ধরতে পারছিস। উঁচু ক্লাসের ছেলেমেয়েরাও দেখি ধরতে পারে না। এই 7, 8, 9 যখন শেখাই, ও ব্যাটারাও ধরতে পারে না ঠিকঠাক করে টেন্স। 6 মাস লাগিয়ে দেয় টেন্স ধরতেই। এটা ভাই এটা ভালো, তোদের ব্যাপারটা এবার ভালো লাগলো, খুব ধরতে পারছিস। যাও, আমার ভাই পড়তে বসতে চায় না, এই যে চায়, নাবাচকটাকে হেফাজত করলে কী হবে? চায়। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তার মানে একজনই কমপ্লিট বলতে পারলো। তোরা সবাই হই হই করে যেটা বললি যে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট V1, অবজেক্ট দ্য রেস্ট, বলে দিয়ে থেমে গেলি। একজনই কমপ্লিট করলো, পরের অংশটাও বলতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত হয়, এটা বলতে হবে। এটা না বলে তুই কী করে বললি? তুই তো অর্ধেক বললি, ওই টেন্সের নিয়ম হলোই না। তাহলে এবার কি হবে? আমার ভাই পড়তে বসতে চায় না, এই বাক্যটা যখন লিখবো কী করবো? সাবজেক্টকে মাই ব্রাদার, মাই ব্রাদার। এবার কি করবো? চায় না, ডাজ নট, রাইট। মাই ব্রাদার ডাজ নট। কেন ডাজ নট হচ্ছে সবাই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না কেন ডাজ নট হচ্ছে? কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নাবাচক করতে গেলে আমাকে ডু ভার্ব আনতে হবে, কারণ সাহায্যকারী ক্রিয়া নেই, ডু ভার্ব আনতে হবে। আর মাই ব্রাদারটা কি? মাই ব্রাদার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকার কথা, অথবা আমাকে ডাজ করতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? মাই ব্রাদার ডাজ নট। এবার চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। তাহলে মাই ব্রাদার ডাজ নট ওয়ান্ট। এবার টু স্টাডি হবে, পড়তে বসতে দুটো আছে, তাকে কোনটা হবে? একটা তো লিখে দিয়েছি, চায় না তো আমি করে দিয়েছি, ডাজ নট ওয়ান্ট। এবার এটা বসাবো তো, পিছন দিক থেকে আসতে হবে তোমাকে একটা একটা করে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আমার তো 3 নম্বর লেখা হয়ে গেছে। এবার কী করবো? 1 নম্বর বসে দেবো ডাইরেক্ট। কী করবো? 3-এর পর 1 আসবে, 3-এর পর 2 আসবে। তাহলে কি? এই যে ডাজ নট ওয়ান্ট, এবার হবে টু সিট। এবার কি হবে? টু রিড বা স্টাডি, যাই হোক, টু রিড বা স্টাডি, যাই খুশি বলতে পারো। বোঝা গেল হয়েছে কিনা? বোঝা গেল না? ভালো করে বোঝ। মাই ব্রাদার এটা হচ্ছে সাবজেক্ট বাক্যের। চায় না, আমাকে আগে সমাপিকা ক্রিয়া ধরে নিয়ে আসতে হবে। তাহলে চায় না, সেটাকে করে দিয়েছি ডাজ নট ওয়ান্ট। হলো, এবার পিছন দিক থেকে একটা একটা করে আসবে, কারণ 1, 2, 3 নম্বর আমি করে দিয়েছি।
এবার কি করবো, 3-এর পরে 1 ধরবো, তাহলে 2 আনতে হবে। তাহলে বসতে, টু সিট। এবার 1 নম্বর, টু রিড বা টু স্টাডি। তাহলে বাক্যটা দাঁড়ালো গিয়ে মাই ব্রাদার ডাজ নট ওয়ান্ট টু সিট টু রিড। আমার ভাই পড়তে বসতে চায় না। ক্লিয়ার? এরকম যে কোনো অন্য টেন্সেও হতে পারে। আমি পাস্ট আর প্রেজেন্ট দিয়ে বললাম কেন, কারণ এই দুটো টেন্সে সাহায্যকারী ক্রিয়া নেই, এটা বোঝানোর জন্য। অন্য টেন্সে যদি সাহায্যকারী ক্রিয়া যেখানে আছে সেখানে তেমনই হবে। বোঝা গেল? যেমন ধর যদি সাহায্যকারী ক্রিয়া যেখানে আছে সেখানে কি করবি, আমার মা আমাকে এখন পড়তে বসতে বলছে। ধর আমার মা আমাকে এখন পড়তে বসতে বলছে। আমার মা আমাকে এখন পড়তে বসতে বলছে। পড়তে বসতে বলছে। হলো, আমার মা আমাকে এখন পড়তে বসতে বলছে। এটা দেখ অন্য টেন্স, কিন্তু এটা কিন্তু আর প্রেজেন্ট বা পাস্টের মধ্যে নয়। এবার তোদেরকে আবিষ্কার করতে হবে যে এটা সমাপিকা ক্রিয়া কোনটা। বলছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কোন টেন্স? এগুলো করছিলাম না বাচকে, এবার তো বাক্য চলে এসছে হ্যাঁ বাচকে। এই যে বলছে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ বলছেটাকে সাধু ভাষায় নিলে কি হবে? বলিতেছে। বলিতেছে কি পাওয়া গেল? তেছে। তেছি তেছে তেছে থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? ভেরি গুড। সাবজেক্ট, দেন অ্যামিজার, দেন ভার্বিং, ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট, দেন দ্য রেস্ট। ক্লিয়ার? তাহলে এবার আমাকে কি করতে হবে? তাহলে আমি আগে কোনটা লিখবো? আমার মা। কি করব? মাই মাদার। এবার কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কি করব? আগে কোনটা লিখবো? আগে কোন ক্রিয়াটাকে আনবো এখানে? বলছেটাকে আগে আনবো। তাহলে মাই মাদার ইজ টেলিং মি। মাই মাদার ইজ টেলিং মি। এবার টু সিট টু রিড নাও। টু সিট টু রিড নাও। তার মানে এটা 1 নম্বর ভার্ব, এটা 2 নম্বর ভার্ব, এটা 3 নম্বর ভার্ব। আমি আগে 3 নম্বর নিয়ে এসেছি, তারপর 2 দিয়েছি, তারপর 1 দিয়েছি। বাক্য কমপ্লিট। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে মাই মাদার ইজ টেলিং মি টু সিট টু রিড নাও। হলো, আমার মা আমাকে বলছে বসতে পড়তে এখন। কিন্তু ওরমভাবে তো আমরা কথা বলি না। আমরা বাংলায় যখন বলি তখন উল্টো দিক দিয়ে বলি। আমার মা আমাকে এখন পড়তে বসতে বলছে। সমাপিকা ক্রিয়া শেষে নিয়ে যাই আমরা বাংলা বাক্যে, কারণ বাংলা বাক্যের রীতিটাই ওটা। বোঝা গেল? এই পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো।